নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার যেটা চলছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সংক্রান্ত তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে অফিসিয়ালি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু বেরিয়ে গেছে এবং সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কারা আবেদনযোগ্য এবং তার জন্য কী ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কোথা থেকে তোমরা ওয়েবসাইট থেকে পাবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতেই কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং কীভাবে তোমরা ফিল আপ করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তাই চলো দেরি না করে আস্তে আস্তে শুরু করা যাক। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে কথাটা বলা হচ্ছে বা অন্নপূর্ণা যোজনা, সেখানে যে ফর্ম প্রকাশ হবে বা ফর্ম প্রকাশ যে হয়ে গেছে সেটা কীভাবে হবে বা কী রকমভাবে হবে সমস্ত কিছু দেখো ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এটা কিন্তু অনলাইন এবং অফলাইনে কিন্তু দুইভাবেই কিন্তু এখানে করা যাবে এবং যারা অভারতীয় আয়করদাতা এবং সরকারি চাকরিজীবী তারা কিন্তু এই সুবিধা পাবে না। এবং লক্ষ্মী ভাণ্ডার থাকলে কিন্তু এখানে করতে হবে আবেদন। যাদের লক্ষ্মী ভাণ্ডারে অলরেডি তারা সুযোগ পাচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে তাদেরকে নতুন করে। এবং প্রাথমিকভাবে কিন্তু 1 জুন থেকে 90 দিন পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। যতদিন পর্যন্ত না ফর্ম ফিল আপ এই 90 দিন দেওয়া হবে, অর্থাৎ 3 মাস দেওয়া হবে। এই 3 মাসের মধ্যে যদি তুমি অন্নপূর্ণা যোজনার ফর্ম যদি না ফিল আপ করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরনো যে লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা করে দেওয়া হতো সেই টাকাই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। যদি 2 তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারো, তাহলে সেক্ষেত্রে জুলাই থেকেই কিন্তু 3,000 টাকা করে মিলবে এই যোজনার টাকা। এবং এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে না পারলেও কিন্তু বলা হচ্ছে যেটাই যে লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু 1,500 টাকা করে কিন্তু এখানে দেওয়া হবে। এরপরে যেটা আসছে, এরপরে তোমাদের বলা হচ্ছে দেখো যে এটা কিন্তু অনলাইনেও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করা যাবে এবং অফলাইনেও করা যাবে তাই বলা হয়েছে। এবং শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড ভিত্তিক এবং করা হবে এবং তাছাড়া সেখানে পুরসভার সেখান থেকেও কিন্তু এই ফর্মটা দেওয়া হবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করাবে এবং বিডিও অফিসে কিন্তু বিধায়কেরাও কিন্তু এইসব যে ফর্ম ফিল আপ যেটা হবে সেই ফর্ম ফিল আপে কিন্তু সহায়তা করবে। অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটার ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু হেল্প করা হবে। এবং এর জন্য কিন্তু যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু যে পোর্টালটা সেই পোর্টাল খুলে গেছে। আগে কিন্তু এখানে এই দুটো অপশন দেখাচ্ছিল না, কিন্তু এখন এই মুহূর্তে এই দুটো অপশন কিন্তু দেখাচ্ছে, যেখানে তোমাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটো ভার্সনই কিন্তু পাওয়া যাচ্ছে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং আস্তে আস্তে তোমরা কিন্তু ফিল আপ করে রাখতে পারো। চলো তোমাদের এবার আর দেরি না করে তোমাদের ফর্মের যে লুকটা সেটা তোমাদের দেখায় এবং কী কী তোমাদের এখানে ফিল আপ করতে হবে সমস্ত কিছু এখানে তোমাদের দেখিয়ে দিই। এখানে যে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাস্ট যেটা হচ্ছে সেখানে হচ্ছে যেখানে কি পরিবারের ক্ষেত্রে কিন্তু যে তথ্য আছে সেই তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ স্পষ্টভাবে কিন্তু এখানে তোমাদের পরিবারের তথ্য সমস্ত কিন্তু দিতে হবে। এটা হচ্ছে 12 পেজের একটা ফর্ম, সেই ফর্ম কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই যেটা অপশানটা দেখো, প্রথমে যেটা রয়েছে পারিবারিক পরিচয়, অর্থাৎ তোমাকে পরিবারের যে পরিচয় সেটা তোমাদের দিতে হবে। পরিবারের প্রধানের নাম লিখতে হবে, যেই নামটা তোমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে এবং তার জন্ম তারিখ কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এবং পরিবারের প্রধানের HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার লিঙ্গ কী, সে হচ্ছে পুরুষ না মহিলা না অন্যান্য, অর্থাৎ পরিবারের হেড অফ দ্য ফ্যামিলিকে সে কি পুরুষ না মহিলা। এবং পরিবারের যে প্রধান রয়েছে তার কিন্তু আধার নাম্বার কিন্তু তাকে তার এই ঘরে লিখতে হবে এবং তার যদি কোনো ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এই ঘরগুলো কিন্তু কিছু নয়, এই ঘরগুলো জাস্ট তোমাদেরকে কী করা হয়েছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কী কী লিখতে হবে না লিখতে হবে। এখানে যেমন ঠিকানা আছে, ঠিকানা ক্ষেত্রে স্থায়ী ঠিকানা কিন্তু সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে এবং যোগাযোগ নাম্বার কিন্তু এখানে কিন্তু দিতেই হবে। বিশেষ করে কিন্তু পরিবারের প্রধানের আধার নাম্বারটা মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত হতে হবে। এরপরে আসছে কি নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আধার নাম্বার, অর্থাৎ পরিবারের সকল সদস্যের সঙ্গে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কার কার সেটা কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে যে ফ্যামিলি ফার্স্ট ফ্যামিলি মেম্বার ধরো এখানে যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে না হবে এবং পরিবারের প্রধান এখানে কথাটা বলা হচ্ছে। এবং তারপরে কি সদস্য সংখ্যা যদি 1 যদি সে যদি মহিলা হয় তাহলে সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য যদি সংযোজন করে তাহলে সেক্ষেত্রে সে এই ঘরে হ্যাঁ লিখবে। এবং এখানে দেখো যে যদি বয়স 5 বছরের কম হলে কিন্তু আধারের ক্ষেত্রে এনে চিহ্নিত করতে বলা হচ্ছে, অর্থাৎ আধার নাম্বার কিন্তু ওখানে নট অ্যাপ্লিকেবল কথাটি লিখতে হবে। এখানে যে পরিবারের প্রধান এখানে সদস্য সংখ্যা যেখানে যা হচ্ছে ধরো এখানে সেই হচ্ছে যে ক্যান্ডিডেট সেই হচ্ছে ধরো তোমার মহিলা এবং সেক্ষেত্রে সে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য এখানে অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু তারা কিন্তু এটা কী করতে যাচ্ছে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। তার ক্ষেত্রে তার এখানে নাম হবে, জন্ম তারিখ হবে, লিঙ্গ হবে এবং তার সঙ্গে পরিবারের প্রধান যদি সে নিজে হয় তাহলে সে নিজে হবে এবং
তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে এবং তার পাশে এখানে যদি সে যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ কথাটি আসবে। এবং সদস্য সংখ্যা 2 এর ক্ষেত্রে সেমই, অর্থাৎ যতজন সদস্য আছে প্রত্যেকজন সদস্যের ক্ষেত্রে লিখতে হবে এবং যদি সে যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে তার যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে সেই ঘরে কিন্তু হ্যাঁতে টিক দেওয়ার দরকার নেই। এরপরে যেগুলো হচ্ছে দেখো এখানে ম্যাক্সিমাম 5 জন সদস্যের সংখ্যার কথা বলা হয়েছে এবং পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখানে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি ক্ষেত্রে তারও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সদস্য যতগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এখানে যখন তুমি সদস্য সংখ্যা লিখবে প্রত্যেকটা সদস্য সংখ্যার সঙ্গে কিন্তু এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকটা কিন্তু মিল থাকতে হবে, অর্থাৎ পরপর কিন্তু সেগুলোর ক্ষেত্রে দিতে হবে। অর্থাৎ সদস্য 1 ওখানে যদি লিখে থাকো কারোর নাম তাহলে সেক্ষেত্রে সে তার কিন্তু সদস্য সংখ্যা 1 কিন্তু তার এই ব্যাংকের ডিটেলস লিখতে হবে। এরপর যেটা আসছে যে এপিক অর্থাৎ HOF এবং সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকার অংশ এবং নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু তার এপিক নাম্বার দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে, অর্থাৎ এখানে যে নতুন যেটা হলো অর্থাৎ SIR এর পর তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তাদের বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার এগুলো কিন্তু দিতে হবে। এরপর আসছে বিভাগ বলতে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, অর্থাৎ অসংরক্ষিত না এখানে EWS এবং SC ST এবং OBC না PVTG এর মধ্যে পড়ছো সেসবগুলো কিন্তু জাস্ট এখানে টিক দিতে হবে। এবং যদি কোনো কারণে কোনো UR বাদ দিয়ে যদি অন্য কোনো জাতির মধ্যে পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের শংসাপত্রটা অর্থাৎ তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। রেশন কার্ডের ক্ষেত্রে এবার কথা বলা হচ্ছে। রেশন কার্ড বলতে যদি কোনো কারণে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিক দেবে, যদি না থাকে তাহলে নাতে টিক দেবে। যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে সেটা কোন ধরনের কার্ড সেটা বলতে হবে এবং পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তোলে না সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এরপরে আসছে বাড়ির সম্পর্কে অর্থাৎ সম্পদের বিবরণ তোমাদেরকে দিতে হবে। এখানে কি বলা হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে এখানে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ যদি 3টে বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কি করতে হবে টিক দিতে হবে। এবং এরপর যে কথাটা বলা হচ্ছে পারিবারিক জমির মালিকানা, যদি কি মালিকানা কি তুমি হও, অর্থাৎ এখানে বলছে রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জমির রেকর্ডের কপিটা কিন্তু এখানে দিতে হবে এবং মালিকানাকে সেটা কিন্তু দিতে হবে। এবং পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ অর্থাৎ টোটাল যে জমিটা সেই জমির পরিমাণ কিন্তু তোমাদের এইখানে এই ঘরের মধ্যে তোমাদের লিখতে হবে। এরপরে আসছে কি যানবাহন, অর্থাৎ আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয় তাহলে না লিখতে হবে। এবং যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে গাড়ির উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এবং গাড়ি জিপ ট্রাক্টর কিনা সেসব মডেলগুলো কিন্তু এইখানের মধ্যে লিখতে হবে। এরপরে যেটা আসছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে, যদি না থাকে তাহলে না লিখে থাকবে। এবং কোন কোন বিমা আছে এবং বিমার কীরকম বিবরণ সেসবগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু বিমার বিবরণ তুলতে হবে, অর্থাৎ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ছেড়ে দেবে, অর্থাৎ সরকারি বেসরকারি যে কথাগুলো বলা হয়েছে যদি না হয় তাহলে জাস্ট নাতে ক্লিক করে কিন্তু সেগুলো ছেড়ে দেবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আয়, অর্থাৎ পারিবারিক যে ইনকাম, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবে, যদি না হয় তাহলে না করবে। এবং পরিবারের সদস্যদের প্রত্যেকের কিন্তু যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ড কিন্তু এখানে দিতে হবে, প্যান কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বারের আগে কিন্তু আমাদের নামটা এখানে লিখতে হবে, কার্ড নামে কার প্যান কার্ড দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর আসছে কর্মসংস্থান, যদি কোনো কারণে তারা কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকে, কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেসব কাজগুলো লিখতে হবে। যদি সে সরকারি ক্ষেত্রে হয় তাহলে সরকারি, বেসরকারি ক্ষেত্রে বেসরকারি, অর্থাৎ সমস্ত রকম এখানে কিন্তু অপশান দেওয়া আছে, যে অপশানটা হবে সেই অপশানটা কিন্তু টিক করবে। যদি কোনো কাজ না করো তাহলে সেক্ষেত্রে বেকার দিতে পারো এবং তাছাড়া অন্যান্যও কিন্তু অপশান আছে। অর্থাৎ প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু সদস্যদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এখানে কর্মসংস্থান ধরন সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা, অর্থাৎ শিক্ষিত সংখ্যা কত এবং অশিক্ষিত সংখ্যা কত সেসবগুলো লিখতে হবে এবং কে শিক্ষিত কে অশিক্ষিত সেসবগুলো কিন্তু এর মধ্যে টিক দিতে হবে। এরপরে আসছি যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, অর্থাৎ তারা কি কোনো রকম কোনো
সেনে বা কোনো ইলেক্টেড হয়েছে কিনা সেসব টাইপের কথা বলা হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে তার সদস্য নাম্বার সেগুলো দিতে হবে। কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে সেক্ষেত্রে তার যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পেনশনভোগী এবং সদস্য নাম্বার দিতে হবে। এবং কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু জিএসটি নাম্বার যদি জিএসটির হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে জিএসটি হলে জিএসটি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এবং অর্থাৎ পরিবারের মোট বার্ষিক আয় কত সেটাও কিন্তু এখানে এই ঘরের মধ্যে লিখতে হবে। এরপর আসছে সিএএ এর অবস্থান, অর্থাৎ এখানে সিএএ যদি প্রযোজ্য হয় তাহলে সেক্ষেত্রে লিখতে হবে। যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার, এবং ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার, এসবগুলো দিতে হবে। এরপরে আসছে কি যে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিএএ এর বিবরণ দিতে হবে। এরপর আসছে কি কিষাণ ক্রেডিট কার্ড, যদি পরিবারের কারোর কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে সমস্ত কিছু কিন্তু এই ঘরের মধ্যে লিখতে হবে। এরপর আসছে কি এসআইআর 2026 বাদ পড়ে থাকে বা তবে মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা লিখতে হবে। অর্থাৎ পরিবারের কোন সদস্যের ক্ষেত্রে সেটা হয়ে আছে সেটা লিখতে হবে। হ্যাঁ যদি মামলা চলে তাহলে সেক্ষেত্রে মামলা লিখবে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে না লিখে বা নাতে টিক দিয়ে বেরিয়ে যাবে। এরপর আছে কি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ এখানে শুধু সদস্য সংখ্যা প্রাপ্তবয়স্ক শুধু তাই নয়, শিশু সংখ্যারও কিন্তু লিখতে বলা হয়েছে এবং কোন স্কুলে পড়ে, কিসে পড়ে এবং কোন রকমের কোন ধরনের বিদ্যালয়ে পড়ে সেসবগুলো কিন্তু তোমাদের এখানে টিক দিতে হবে বা তার বিবরণ তোমাদেরকে এখানে দিতে হবে। এরপর আসছে শিশুদের টিকাকরণ, অনেক ছোটো ছোটো শিশু থাকলে তাদের ক্ষেত্রে টিকাকরণের বর্তমান অবস্থা কী সেসব সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। এরপর সরকারি প্রকল্পের আওতায় কোনো কিছু সুবিধা পাচ্ছ কিনা সেসব সম্পর্কেও কিন্তু তোমাদের লিখতে হবে। পরিবারের প্রধান সে পাচ্ছে কিনা প্রকল্প, এবং সদস্য 1, সদস্য 2 প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কী করবে না, প্রকল্পতে কোনো কিছু যদি পেয়ে থাকো অর্থাৎ সুবিধা পেয়ে থাকো তাহলে তার বিবরণ কিন্তু তোমাদের দিতে হবে এই ঘরের মধ্যে। বাদ যদি দেওয়া হয় তাহলে তার কারণ এখানে কিন্তু অফিসার কিন্তু এখানে ফিল আপ করবে, অর্থাৎ কী কারণে ফর্মটি বাদ গেছে সেটা করতে হবে। এবং তোমাকে যখন এটা ফর্মটা ফিল আপ করে তোমাকে কিন্তু সম্মত করে কিন্তু এখানে টিক অবশ্যই দিতে হবে এবং তারপর তোমাকে এখানে স্বাক্ষর করে দিতে হবে। এরপর এই ফর্মটা কিন্তু এখানে শেষ হয়ে গেল, কিন্তু বাকি যে ফর্মটা রয়েছে, বাকি যে নিচের পোর্শনটা রয়েছে সেটা শুধুমাত্র সরকারি যে কর্মচারী তারাই কিন্তু বা যারা তোমার ভেরিফিকেশন করবে তারাই কিন্তু এটা ফিল আপ করবে। এখানে দেখো কী কী রয়েছে না, এখানে বলা হচ্ছে যখন ফিল আপ করা হচ্ছে বা যেটা সরকারি বা যারা ভেরিফিকেশন করবে তারাই কিন্তু এটা ফিল আপ করবে। তারা এখানে তোমার পুরো তথ্যটা লিখবে, লেখার পরে লাস্ট যেটা লিখবে যে আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে যদি ভেরিফিকেশানে যদি তুমি পাস করে যাও তাহলে গ্রহণ হবে, আর যদি তুমি ফেল করে যাও তাহলে প্রত্যাখ্যান করবে এবং সেটা তারিখ এবং স্থান দিয়ে দেওয়া হবে এবং স্বাক্ষর, নাম এবং কোন পদের এখানে যারা ভেরিফিকেশান করছে তারা কোন পদে আছে সেটা কিন্তু এখানে তাকে লিখতে হবে। সমস্ত রকম ফর্মে তোমাদের ব্যাপারে বলে দিলাম। এখনও এর পরেও আরও কিছু ডিটেলস আসতে পারে, যদি আসে তাহলে অবশ্যই তোমাদের আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আশা করি তোমাদের এই ফর্মের সম্পর্কে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এর পরেও কোনো কিছু কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে আস্তে আস্তে দিন যখন যাবে তখন আস্তে আস্তে কিন্তু এটার ক্ষেত্রে আরও কিছু সহজ প্রসেস বেরোতেও পারে, তবে এটা কিন্তু অনলাইনেও ফর্ম ফিল আপ চলবে। তোমরা যদি ভাবো যে এত বড় ফর্ম 12 পাতার ফর্ম সেটা ফিল আপ করতে অসুবিধা হতে পারে, তাহলে অবশ্যই তোমাদেরকে একটাই অনুরোধ করবো, এখনও 2-1 দিন ওয়েট করো, তারপরে কিন্তু তোমরা করবে। প্রথম দিন করতে গেলে ওয়েবসাইটের প্রবলেম হতেই পারে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু এটা স্মুথলি চলবে। আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।